লার্নিং হিস্টরি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024 সালে তাদের জন্য, তাদের ইতিহাস বিষয়ে আমি সাজেশন তোমাদের দেব। ভালো করে শুনবে, অর্থাৎ এই ভিডিওটা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা ভিডিও দেখছো, যদি কোন তাদের ভাই বা আত্মীয় পরিজন কেউ থাকে, ভাই বোন, তাদেরকে অবশ্যই তোমরা এটাকে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে ওদের অবশ্যই উপকার হবে। তো মাধ্যমিক পরীক্ষায় যে ইতিহাস বিষয় রয়েছে, ইতিহাস বিষয়ে তোমাদের আমি সাজেশনটাকে 3টে পার্টে করব। প্রথম পার্টে পার্ট 1 ভিডিও আজকে। এই পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 নম্বরে অধ্যায়, এই অধ্যায়ে যে 4 নম্বর প্রশ্নগুলো দেয় সেই 4 নম্বর প্রশ্নের সাজেশন দেব। দ্বিতীয় পার্টে যখন ভিডিও নিয়ে আসবো তখন তোমার 5 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায়ে মার্কস 4 এর প্রশ্নগুলো নিয়ে আসবো। আর তৃতীয় পাঠে ওভারঅল তোমাদের 8 নম্বর যে প্রশ্ন তোমাদের একটা লিখতে দেয়, তার কয়েকটা প্রশ্ন আমি নিয়ে আসবো। ঠিক আছে? আর বাকি রইল 2 নম্বর 1 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর 1 নম্বর প্রশ্নগুলো তোমরা বই খুঁটিয়ে পড়ো, প্লাস টেস্ট পেপারটাকে ফলো করো, তাহলে অনেকটা তোমরা এগিয়ে থাকবে। ঠিক আছে? আর আজকে তাহলে তোমাদের যেটা আমি আলোচনা করব, যে প্রথম থেকে 4 নম্বর অধ্যায়ের যে 4 নম্বর প্রশ্নগুলো আসবে সেই সম্পর্কে। প্রথমেই প্রসঙ্গত তোমাদের বলে রাখি যে ইতিহাস বিষয়ে প্রথম যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এক্সাম, এই বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু কোনো প্রশ্ন তোমাদের এখান থেকে 4 নম্বরে থাকবে না। যদি এক বছর এসেছিল, প্রথম বছর যে বছর নতুন সিলেবাস হয়েছিল সে বছরে নারী ইতিহাস সম্পর্কে প্রশ্ন একটা চলে এসেছিল, তারপরের বছর ধারাবাহিকভাবে কিন্তু আর প্রশ্ন আসেনি। এই প্রশ্ন বলাই আছে এখানে প্যাটার্নটা, যে প্রথম চ্যাপ্টারে কোনো 4 নম্বর প্রশ্ন আসবে না, 1 আর 2 নম্বর আসবে। সেহেতু আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য প্রথম চ্যাপ্টারটা আমরা বাদ দিয়েছি, শুধুমাত্র 2 নম্বর প্রশ্নগুলো আমরা রেখেছি। আর যারা মাদ্রাসা পরীক্ষায় পড়ছো তাদের জন্য কিন্তু এখানে প্রথম চ্যাপ্টারে 4 নম্বর প্রশ্ন থাকে। তো আমি কয়েকটা তোমাদের মুখে বলে দিচ্ছি, যারা মাদ্রাসায় যারা এক্সাম দেবে তাদের কয়েকটা আমি বলে দিচ্ছি প্রশ্ন, তারা লিখে নাও। যেমন ইন্টারনেটের সুবিধা অসুবিধা আলোচনা করো। এবছর যারা মাদ্রাসায় দিচ্ছ তাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, জীবনের ঝরা পাতা যে আত্মজীবনী এর গুরুত্ব, বিপিন চন্দ্র পালের 70 বছর, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, আর নারী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। আর স্থানীয় ইতিহাস বলতে কি বুঝো, সাময়িক ইতিহাস বলতে কি বুঝো। ঠিক আছে? সামরিক ইতিহাস, সামরিক ইতিহাস বলতে কি বুঝো। আর একটা করে যাবে যে সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও, আশা করছি 4 নম্বর প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে? এরপর আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি। এই সেকেন্ড চ্যাপ্টার থেকে যে 4 নম্বর প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের আমি বলছি। দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সেগুলো দেখো স্ক্রিনে দেখাবে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা দিয়েছি, মোট আমি 4 নম্বরের 5টা প্রশ্ন এখানে রেখেছি। সেকেন্ড চ্যাপ্টার কি কি প্রশ্ন রেখেছি দেখো। প্রথম যেটা রেখেছি, নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার কিরূপ প্রতিফলন দেখা যায়। 2, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়। 3, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4, ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 5, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কিরূপ ভূমিকা নেন। 5, 1 2 3 4 5 6 নম্বর হবে বেড়ে। 6 নম্বর, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ আলোচনা করো। তাহলে প্রথম নীলদর্পণ দিলাম, 2 হুতুম প্যাঁচার নকশা, 3 নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর, 4 রাধাকান্ত দেব, 5 ড্রিঙ্ক ওয়াটার বেথুন,
6 হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ। ঠিক আছে, এই চ্যাপ্টারের কিছু 8 নম্বর প্রশ্ন তো দিয়েছি, সেটা পার্ট 3 তে আলোচনা করব। সেখানে ওই 8 নম্বর প্রশ্নগুলো যেগুলো দিয়েছি, যেমন নীল বিদ্রোহ দেওয়া আছে, সেটাও দেখবে কারণটা 4 নম্বর আসতে পারে, তখন আমি বলে দেবো। সেই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আমি আর এখানে রাখিনি, যেগুলো 8 নম্বরে দেওয়া আছে সেগুলো আমি এই 4 নম্বরের মধ্যে আর রাখিনি। ওই 8 নম্বরে কোনো কোনো প্রশ্ন বা 4 নম্বরে আসতেও পারে। ঠিক আছে, তো তোমরা পড়ে গেলে অসুবিধা নেই, তোমরা লিখতে পারবে। বুঝতে পারলে? আর থার্ড চ্যাপ্টার ক্ষেত্রে দেখো, থার্ড চ্যাপ্টার ক্ষেত্রে যে প্রশ্নগুলো রেখেছি, 4টে প্রশ্ন রেখেছি। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি, এটা আছে। আর নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, আর 4 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের যে কতগুলো প্রশ্ন দিয়েছি, তো এই প্রশ্নগুলো আমি বলছি। দেখো, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ ভূমিকা ছিল? 2, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা কি ছিল? 3, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 4, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 5, মহারানীর ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য কি? 6, গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। আর 7, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি প্রথম জাতীয় স্বাধীনতা বলা যায়? বা এরকম দিতে পারে যে 1857 সালে মহাবিদ্রোহকে প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি? ঠিক আছে, এই এটা দিতে পারে, প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলা যায়, এটা বললাম। অথবা আরেকটা যেটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। তাহলে এখানে মহাবিদ্রোহের দুটো পয়েন্ট এখানে ভালো করে যাবে 4 নম্বর হিসেবে, প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম আর সামন্ত শ্রেণীর বিদ্রোহ। ঠিক আছে, এই কটা। দেখো, খুব কম প্রশ্ন আছে, অন্যান্য ইউটিউব চ্যানেলে ফলো করবে, দেখবে প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে। আমি নির্দিষ্টভাবে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন রেখেছি। তোমাদের যদি তোমরা পড়ো, আশা করছি তোমরা এর মধ্যে অনেকগুলো কমন পাবে। তো তোমরা আরো যে 4টে চ্যাপ্টার 4 নম্বর প্রশ্ন, সেটা আমি পার্ট 2 তে রাখবো ভিডিওতে, আর বড় প্রশ্নগুলো পার্ট 3 তে রেখেছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, এবং যাদের সাবস্ক্রাইব করা নাই তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা যেন শেয়ার করে দিও। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।